প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে আমি নীতিশ কুমার সাহা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অধ্যায় 10 অর্থাৎ আর্থিক বিবরণী, এই অধ্যায়ের লেকচার 9। আশা রাখি এই লেকচার 9 তোমাদের এই অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল অঙ্কগুলো সব শেষ হবে। অর্থাৎ লেকচার 8 পর্যন্ত আমি তোমাদের 11, 10, 11 না 9, 10 করিয়ে দিয়েছি। দেখো লেকচার 8-এ 9 আর 10 করিয়ে দিয়েছি। এখন 11 আর 12 দুইটা অঙ্ক দেখো বাকি আছে, অনুশীলনী সৃজনশীল অঙ্ক 11 আর 12 এখন করাবো। 11 আর 12, 11 নম্বর অঙ্ক খেয়াল করো, তোমাদের পাঠ্য বইয়ের 179 নাম্বার পৃষ্ঠায়। 179 নম্বর পৃষ্ঠায় দেখো 11 নম্বর অঙ্কের র্যামিলটা দেওয়া আছে। আর পরের পেজে অর্থাৎ 180 নম্বর পৃষ্ঠায় দেখো সমন্বয়গুলো দেওয়া আছে। খেয়াল করো তোমরা, আমি সমন্বয়গুলো দেখাচ্ছি তোমাদের। 180 নম্বর পৃষ্ঠায় দেখো 1 নম্বর সমন্বয় বলছে সমাপনী মজুত পণ্যের মূল্য 14,000 টাকা। 2 নম্বর সমন্বয় বলছে মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করেন, যা হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ মালিক নিজের ব্যক্তিগত টাকা দিয়ে ব্যবসায়ের কর্মচারীদের বেতন পরিশোধ করেছে, এটা হিসাবভুক্ত হয়নি, আমরা এটা হিসাবভুক্ত করে দেব। মালিক ব্যক্তিগত অর্থ দিয়েছে, তার মানে এটা অতিরিক্ত মূলধন হিসেবে ধরতে হবে, আবার বেতনকে খরচ হিসাবে ধরতে হবে। আর 3 নম্বর সমন্বয় বলেছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করতে হবে। এবার ক নম্বরে বলেছে বছর শেষে সুরভি ট্রেডার্সের স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো। আমরা সমাধানটা দেখি। দেখো 11 ক স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করতে বলেছে। দেখো রেয়া মিলে আসবাবপত্র দেওয়া আছে 24,000 টাকা, এখান থেকে আমরা অবচয় 24,000 টাকার 10% অবচয়, 3 নম্বর সমন্বয় বলছে 10% অবচয়, তো 24,000 টাকার 10% 2,400 টাকা হয়। অবচয়কে আমরা পুঞ্জীভূত অবচয় নামে মাইনাস করে দিব, তাহলে আমার নিট আসবাবপত্র 21,600। ঠিক একইভাবে রেয়া মিলে দেখো যন্ত্রপাতি দেওয়া আছে 90,000 টাকা, 90,000 টাকা থেকে 10% অবচয় আমরা 9,000 টাকা মাইনাস করলাম, 81,000 টাকা হচ্ছে নিট যন্ত্রপাতি। তাহলে স্থায়ী সম্পদের নিট মূল্য দুইটা মিলে হলো 1,02,600 টাকা। এবার আসো খ নম্বরে। খ নম্বরে কি চেয়েছে? উপরিউক্ত তথ্যাদির আলোকে সুরভি ট্রেডার্সের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। নিট লাভ বা ক্ষতি, তার মানে বিশদ আয় বিবরণী করতে হবে। দেখো শুরু করি আমরা বিশদ আয় বিবরণী। প্রথমে আসি বিক্রয় দেওয়া আছে, দেখো 1,20,000, এখান থেকে বিক্রয় ফেরত রেয়া মিলে দেওয়া আছে 3,000, তাহলে নিট বিক্রয় পেলাম 1,17,000। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলেই মোট মুনাফা পাওয়া যাবে। তোমাদের আগেও শিখিয়েছি বিক্রিত পণ্যের ব্যয়ের আন্ডারে 3টা জিনিস আগে যোগ করব, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় আর অন্য প্রত্যক্ষ খরচ যা থাকে, 3টা জিনিস যোগ করে ওখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে রেয়া মিলে 20,000 লিখলাম, ক্রয় আছে 80,000, ওখান থেকে রেয়া মিলেই দেখো ক্রয় ফেরত আছে 4,000 মাইনাস করলাম, তাহলে নিট ক্রয় 76,000। আর প্রত্যক্ষ খরচ একটা আছে ক্রয় পরিবহন 4,000, যোগ করলাম 3টা আইটেম, যোগফল 1,00,000 টাকা। এখান থেকে সমাপনী মোট পণ্য দেখো 1 নম্বর সমন্বয় দেওয়া আছে 14,000 টাকা, মাইনাস করলাম, বিক্রিত পণ্যের ব্যয় কত পেলাম? 86,000। তাহলে নিট বিক্রয় 1,17,000 থেকে বিক্রিত পণ্যের ব্যয় 86,000 মাইনাস করলে মোট মুনাফা পেয়ে গেলাম 31,000 টাকা। এবার মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় মাইনাস করব। পরিচালন ব্যয় দেখো পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে, দেখো বেতন দেওয়া আছে রেয়া মিলে 12,000 টাকা, খেয়াল করো, আর এর সাথে অলিখিত বেতন যোগ করব। একটু আগে আমি বলেছি 2 নম্বর সমন্বয় দেখো বলেছে মালিকের ব্যক্তিগত অর্থে কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করছে, এটা হিসাবভুক্ত হয়নি, তাহলে এটা অলিখিত বেতন, বেতনের সাথে যোগ হয়ে যাবে, মোট বেতন 24,000 টাকা। ভাড়া রেয়া মিলে দেওয়া আছে 5,000, খাজনা কর এগুলো সবই পরিচালন ব্যয়, রেয়া মিলে দেওয়া আছে 6,000। আর অবচয় সমূহ স্থায়ী সম্পদের যা অবচয় ক নম্বরে আমরা নির্ণয় করে দেখিয়েছি, সেই অবচয়টা লিখে দিলাম। তাহলে আমার মোট পরিচালন ব্যয় মাইনাস করলাম 46,400 টাকা। তাহলে মোট মুনাফা 31,000 থেকে আমার পরিচালন ব্যয় বেশি হয়ে গেছে, তাহলে আমার মুনাফা না হয়ে কি হলো? ক্ষতি হলো। তাহলে নিট ক্ষতি 15,400 টাকা, নিট ক্ষতি পেয়ে গেলাম 15,400 টাকা। এবার আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বরে বলে কি বলেছে? মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী তৈরি করতে। খেয়াল করো, গ নম্বরে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করতে বলছে। নিট মুনাফা ধরে নিতে বলছে 35,000 টাকা। প্রশ্নে বলাই আছে যে নিট মুনাফা ধরতে হবে 35,000 টাকা। গ নম্বর প্রশ্ন দেখো। তাহলে সুরভি ট্রেডার্সের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী।
প্রথমে আমরা মূলধন লিখলাম ৮০,০০০ টাকা, এটা রেয়া মিলে পেলাম আমরা। এটা কিন্তু প্রারম্ভিক মূলধন, রেয়া মিলে যে মূলধনটা দেওয়া থাকে এটা প্রারম্ভিক মূলধন। এর সাথে অতিরিক্ত মূলধন যোগ করলাম ৩২,০০০ টাকা। কিভাবে হলো? রেয়া মিলে দেখো, রেয়া মিলের নিচের দিকে একটা অতিরিক্ত মূলধন দেওয়া আছে ২০,০০০ টাকা, এর সাথে আরও ১২,০০০ টাকা যোগ করব। ওই যে ২ নম্বর সমন্বয় দেখো, মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার কর্মচারীদের বেতন পরিশোধ করেছে, তাহলে ব্যক্তিগত টাকা সে ব্যবসায় নিয়ে আসলো, তার মানে এটা অতিরিক্ত মূলধন। তাহলে আমার মোট অতিরিক্ত মূলধন ৩২,০০০ টাকা। এর সাথে নিট মুনাফা তো দেওয়াই আছে, গ নম্বরে ৩৫,০০০ টাকা যোগ করলাম। আর উত্তোলন দেখো রেয়া মিলে দেওয়া আছে ১০,০০০, উত্তোলন বাদ দিলাম। তাহলে আমার কি আসলো? সমাপনী মূলধন ১,৩৭,০০০ টাকা, ১,৩৭,০০০ টাকা। এর সাথে যোগ করব সঞ্চিত তহবিল। দেখো রেয়া মিলে সঞ্চিত তহবিল দেওয়া আছে ক্রেডিট পাশে, দেখো ৩০,০০০ টাকা। তাহলে ১,৩৭,০০০ সাথে সঞ্চিত তহবিল ৩০,০০০ যোগ করলাম, তাহলে আমরা সমাপনী মালিকানা সত্ত্ব পেয়ে গেলাম ১,৬৭,০০০ টাকা। এটাই আমার গ নম্বরের আনসার, সমাপনী মালিকানা সত্ত্ব ১,৬৭,০০০ টাকা। আশা রাখি বুঝতে পেরেছো, এটা খুব সহজ অঙ্ক। এরপরে আমরা ১২ নম্বর অঙ্কে চলে যাই। ১২ নম্বর অঙ্কটা খেয়াল করো সবাই, প্রশ্নের সমন্বয়গুলো একটু দেখো। ১৮০ নম্বর পেজে আছে, দেখো ১ নম্বর সমন্বয়ে সমাপনী মোট পণ্যের কথা বলেছে ১২,৩০০ টাকা। ২ নম্বর সমন্বয় বলেছে পণ্য ক্রয় ২,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ এটা হচ্ছে অলিখিত ক্রয়। ৩ নম্বর সমন্বয় বলেছে খাদিজা অ্যান্ড কোংয়ের স্বত্বাধিকারী হচ্ছে মালিক, ১,০০০ টাকার পণ্য উত্তোলন করেছে, হিসাবভুক্ত হয়নি, তো আমরা হিসাবভুক্ত করব পণ্য উত্তোলন। আর ৪ নম্বর সমন্বয় বলছে দেনাদারের উপর ৪% হারে কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি তৈরি করতে হবে, এটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। সমন্বয় যেটা ধরতে বলে সেটা নতুন কুঋণ সঞ্চিতি। আর ২% হারে বাটা সঞ্চিতি ধরতে হবে। তো আমি সমাধান করার সময় দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। আর ৫ নম্বরে বলেছে বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য পরিশোধ করা হয়েছে। আমরা অঙ্ক করছি ১ বছরের, তাহলে ৫ ভাগের ১ ভাগ আমরা বিজ্ঞাপন খরচ হিসেবে দেখাবো, আর ৪ ভাগ মাইনাস করে দেব। সমাধান দেখি আমরা। দেখো ১২ ক, নিট দেনাদার নির্ণয় করতে বলেছে। নিট দেনাদার, তো বিবিধ দেনাদার রেয়া মিলে দেওয়া আছে ৪০,০০০ টাকা। এখান থেকে ওই যে নতুন কুঋণ সঞ্চিতি ৪% ধরতে হবে, তো ৪০,০০০ টাকার 4% হয় ১৬০০ টাকা। ১৬০০ মাইনাস করলাম, অবশিষ্ট দেনাদার থাকলো ৩৮,৪০০ টাকা। এবার দেনাদার বাটা সঞ্চিতি ধরতে হবে 2%, প্রশ্নে সমন্বয়ে বলা আছে, দেখো ৪ নম্বর সমন্বয়ে। তাহলে এবার এই 2% ধরবো এই অবশিষ্ট দেনাদারের উপর, অর্থাৎ ৩৮,৪০০ টাকার উপর 2% হারে বাটা সঞ্চিতি ধরবো, তাতে আসে ৭৬৮ টাকা। তাহলে আমার নেট দেনাদার পাওয়া গেল ৩৭,৬৩২ টাকা। এটা হচ্ছে নেট দেনাদার, ক নম্বরের আনসার। এবার খ নম্বরে দেখো, খ নম্বরে কি চেয়েছে? মোট মুনাফা নির্ণয় করতে বলেছে। তো মোট মুনাফা নির্ণয় করার জন্য প্রথমে আমরা বিক্রয় লিখলাম, বিশদ আয় বিবরণী আংশিক লিখে প্রথমে বিক্রয় দেওয়া আছে, দেখো এখান থেকে বিক্রয় ফেরত বাদ দেব আমরা, বিক্রয় ফেরত মাইনাস করব ৩,০৫০ টাকা। দেখো রেয়া মিলে দেওয়া আছে, ফেরত লেখা আছে ডেবিট দিকে ৩,০৫০, এটা হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রেডিট পাশেরটা হচ্ছে ক্রয় ফেরত। তাহলে আমরা বিক্রয় ফেরত মাইনাস করলাম, নিট বিক্রয় পেলাম ১,০১,৯৫০। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব। বিক্রিত পণ্যের ব্যয় সে আগের মতোই, প্রারম্ভিক মজুত পণ্য ১৫,০০০, নিট ক্রয় ৩৯,২৫০, আর পরিবহন খরচ এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ ২,৫০০। তাহলে মোট আসলো কত? ৫৬,৭৫০। এখান থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করব। সমাপনী মজুত পণ্য ১ নম্বর সমন্বয় দেওয়া আছে, মাইনাস করলাম, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া গেল ৪৪,৪৫০ টাকা। তার আগে আমি একটু বলে নেই যে দেখো আমরা নিট ক্রয়টা কীভাবে মাইনাস করছি, খেয়াল করো সবাই। ক্রয় রেয়া মিলে দেওয়া ছিল ৪০,০০০, এর সাথে অলিখিত ক্রয় যোগ করব ২,০০০ টাকা। অলিখিত ক্রয় সমন্বয় যেটা বলেছে ২ নম্বর সমন্বয়ে যোগ করলাম। ফেরত রেয়া মিলে দেওয়া আছে ১৭৫০, বিয়োগ করলাম। এবার পণ্য উত্তোলন, এটা সমন্বয় দেওয়া আছে, দেখো তোমার ৩ নম্বর সমন্বয় বলা আছে যে মালিক ১,০০০ টাকার পণ্য উত্তোলন করেছে, পণ্য উত্তোলন করলে ক্রয় থেকে মাইনাস হবে, তাহলে নিট ক্রয় ৩৯,২৫০। যাই হোক, আমরা মোট যোগ করে ৫৬,৭৫০ থেকে সমাপনী মোট পণ্য ১২,৩০০ মাইনাস করলাম। বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া গেল ৪৪,৪৫০ টাকা। তাহলে এবার আমার নিট বিক্রয় ছিল ১,০১,৯৫০, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় ৪৪,৪৫০ মাইনাস করলাম, মোট মুনাফা পাওয়া গেল ৫৭,৫০০ টাকা। ৫৭,৫০০ টাকা হচ্ছে খ নম্বরের আনসার, এটা মোট মুনাফা। এবার আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে দেখো কি চেয়েছে,
মোট মুনাফা ৫৭,৫০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো বিশদ আয় বিবরণী মোট মুনাফা দেওয়া আছে ৫৭,৫০০, এটা ধরে করব আমরা। বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আসলো বেতন, র্যা মিলে দেওয়া আছে, বিমা প্রিমিয়াম, ডাক ও তার, এগুলো সব র্যা মিলে দেওয়া আছে টাকাগুলো। এবার আসি বিজ্ঞাপন খরচ, র্যা মিলে আছে ২,৭৫০ টাকা। এবার বিজ্ঞাপনের একটা সমন্বয় দেখো, ৫ নম্বর সমন্বয় বলছে বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য পরিশোধ করা হয়েছে। আমাদের অঙ্ক হচ্ছে ১ বছরে, তাহলে আমরা ২,৭৫০ টাকার ৫ ভাগের ১ ভাগ খরচ হিসাবে দেখাবো, আর ৫ ভাগের ৪ ভাগ আমরা বিলম্বিত করে মাইনাস করে দেব। তাহলে বাদ বিলম্বিত এই ২,৭৫০ টাকার ৫ ভাগের ৪ ভাগ আমরা ২২০০ টাকা সেটা মাইনাস করে দিলাম। তাহলে আমার ১ বছরের খরচ বা ৫ ভাগের ১ ভাগ হয় ৫৫০ টাকা। এটা হচ্ছে চলতি বছর আমরা বিজ্ঞাপন খরচ হিসাবে দেখালাম, আর ৪ বছরেরটা বিলম্বিত করে মাইনাস করে দিলাম। এবার কুরিন সঞ্চিতি দেখো ৪% ধরতে বলেছে। তো নতুন কুরিন সঞ্চিতি সমন্বয় যেটা আছে সেটা আগে লিখবো আমরা। নতুন কুরিন সঞ্চিতি ৪০,০০০ টাকার ৪%, ১৬০০ টাকা। এখান থেকে পুরাতন কুরিন সঞ্চিতি মাইনাস করব। র্যা মিলে যে কুরিন সঞ্চিতি দেওয়া আছে দেখো ২,৬০০ টাকা, এটা পুরাতন, এটা মাইনাস করলাম। মাইনাস করলে আমার মাইনাস ১,০০০ টাকা আসলো, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। আর দেনাদার বাটা সঞ্চিতি দেখো ওই একই সমন্বয় ৪ নম্বর সমন্বয়ের শেষের অংশ। দেনাদার বাটা সঞ্চিতি আমরা তোমাদের দেখিয়েছি ক নম্বর সমন্বয়ে, ক নম্বর প্রশ্নের আনসারে দেনাদার বাটা সঞ্চিতি যে তোমাদের দেখিয়েছিলাম, যে আমার দেনাদার ছিল ৪০,০০০, ওখান থেকে ১৬০০ আগে কুরিন সঞ্চিতি ৪%, ১৬০০ টাকা মাইনাস করার পর অবশিষ্ট দেনাদার ৩৮,৪০০ টাকার ২%, ৭৬৮ টাকা দেনাদার বাটা সঞ্চিতি। তাহলে ৭৬৮ টাকা লিখলাম। এবার পরিচালন ব্যয় আসলো কত, ৭,৩৬৮ টাকা। তাহলে মোট মুনাফা ৫৭,৫০০ থেকে পরিচালন ব্যয় ৭,৩৬৮ টাকা মাইনাস করলে আমার পরিচালন মুনাফা আসলো ৫০,১৩২ টাকা। এর সাথে অন্যান্য আয় যোগ করবো, অন্যান্য ব্যয় থাকলে বাদ দেবো। আমাদের এই অঙ্কটাতে কোনো অন্যান্য ব্যয় নেই, তাহলে আমরা শুধু অন্যান্য আয় যোগ করব। অন্যান্য আয় একটাই আছে, বাট্টা প্রাপ্তি। দেখো র্যা মিলে দেওয়া আছে বাট্টা প্রাপ্তি ১,০০০ টাকা, র্যা মিলে দেওয়া আছে বাট্টা প্রাপ্তি ১,০০০ টাকা যোগ করলাম। তাহলে আমার পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করলে নিট মুনাফা পাওয়া গেল ৫১,১৩২ টাকা। এটাই হচ্ছে গ নম্বরের আনসার, নিট মুনাফা ৫১,১৩২ টাকা। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। তো আমাদের এই আর্থিক বিবরণীর চ্যাপ্টার শেষ হয়ে গেল। তারপরেও আমি বলে রাখছি, তোমাদের যে কোনো সমস্যা হলে, অঙ্ক করার সময় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, বা বাসায় টেস্ট পেপার আছে, আমি তোমাদের কিনতে বলেছিলাম পুরানো টেস্ট পেপার, ওখান থেকে যে বিভিন্ন বোর্ডের অঙ্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে, আমি তোমাদের বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ অ্যাকাউন্টিং 100% প্র্যাকটিসের সাবজেক্ট। কিছুদিন প্র্যাকটিস না করলে সব ভুলে যাবে, এই জন্য সবসময় তোমরা প্র্যাকটিসের উপরে থাকবে। তো সবাই ভালো থেকো, পরবর্তীতে আমরা আবার তোমাদের সাথে যোগ দেব। ধন্যবাদ সবাইকে।